অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে উপদেষ্টা আসিফ মাহমুদ এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায়? থাইল্যান্ড। আও বাতিজা বাতিজা বাতিজা, তোমার খবর আছে বাতিজা? তোমরা যে রাষ্ট্রটাকে কি বানাই ফেলছো এক একজন চেয়ারে বসা, আমরা কিন্তু বুঝা গেছি আসলে পালাইতে চায়। সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিচ্ছে। এখন এই বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছেড়ে পালাইতে চায়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল। দেশ ছেড়ে পালানোর সুযোগ দেওয়া যাবে না। আমাদের সজীব ভুঁইয়া তার ওই এপিএস মোয়াজ্জেম ভাইয়া, তো তারা তো ভাই খোকলা বানাই দিয়েছে, বুঝছেন, বাংলাদেশে খাইয়া খোকলা বানাই দিয়েছে। কারণ এরা ছিল ক্ষুধার্ত, অনাহারে কাঙ্গাল থাকা। তো সে কি করছে, সে দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। কোথায় যাবে? আবার থাইল্যান্ডে। আরে ভাই, দোয়া করি ডক্টর ইউনূসের জন্য আর 1000 বছর বেঁচে থাকুক, যে এই বড় ক্রিমিনালটাকে অন্তত আটকাইছে, বুঝছেন। ডেভিড বার্গম্যানের এই একটি বাক্যই প্রমাণ করে দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসল চেহারাটা। আর টবি ক্যাডম্যানের পদত্যাগ বা চলে যাওয়া বলে দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ও আর এই নাটকের সঙ্গে থাকতে রাজি নয়। তার মানে তিনি আসলে এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে গেলেন। সাংবাদিকের পক্ষ থেকে একের পর এক সজীব ওয়াজেদ জয়ের দিকে বাউন্সার ছোড়া হয়েছে, ইয়র্কার ছোড়া হয়েছে, গুগলি ছোড়া হয়েছে। কি বললেন সজীব ওয়াজেদ জয়? এই সাক্ষাৎকারটা নতুন এক সজীব ওয়াজেদ জয়কে। এই সাক্ষাৎকারটা তারা হয়তো ঠিকই টের পেয়েছেন যে আল জাজিরার সাংবাদিকের পক্ষ থেকে একের পর এক সজীব ওয়াজেদ জয়ের দিকে বাউন্সার ছোড়া হয়েছে, ইয়র্কার ছোড়া হয়েছে, গুগলি ছোড়া হয়েছে, ফুল লেন্থ বল ছোড়া হয়েছে। একটাও শর্ট পিস বল নেই, একটাও মানে আপনার স্ট্যাম্পের বাইরে ওয়াইডে বল নেই যে আপনি ঠিকঠাকভাবে ব্যাট চালিয়ে সেগুলোকে ছক্কা হাঁকাতে পারবেন। কিন্তু যতগুলো ইয়র্কার ছোড়া হয়েছে আল জাজিরার পক্ষ থেকে, রীতিমতো ব্যাটসম্যানকে বোল্ড করেই ছাড়বেন এরকম পণ নিয়ে সাংবাদিক একের পর এক ইয়র্কার ছাড়লেন, গুগলি ছাড়লেন, আমাদের কাটার মাস্টার মুস্তাফিজের মতো কাটার ছাড়লেন। কিন্তু এত বল করলেন, একটা বলে ব্যাটসম্যান সজীব ওয়াজেদ জয়কে একটু হিমশিম খেতে হয়েছে। সেই বলটা প্রচণ্ড রকমের ইয়র্কার বল ছিল, সেটা কোনো মতে তিনি ঠেকিয়ে দিয়েছেন। বাকি সমস্ত বল বুদ্ধিমত্তার সঙ্গে খেলে বোলারকে বোকা বানিয়েছেন। এই সাক্ষাৎকারটা কেন যেন মনে হলো যে এই সাক্ষাৎকারটা নতুন এক সজীব ওয়াজেদ জয়কে চিনিয়ে দিল। এত অভিযোগ, এত তথ্য উপাত্ত ঘেটে আল জাজিরা সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারের জন্য বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত আল জাজিরা কি জয়কে কাবু করতে পারলো, নাকি এক ধরনের ব্যাটসম্যান জয়ই বোলার আল জাজিরার সাংবাদিককে হয়রান করে ছাড়লেন? সেই ব্যাপারটা একটা খুবই মানে দৃষ্টিনন্দন ব্যাপার হতে পারে যদি সাক্ষাৎকারটা আপনারা দেখেন। বহু অভিযোগের জবাব দিয়েছেন নিজের মতো করে। কোনো জবাব হয়তো আমার আপনার পছন্দ হবে, কোনো জবাব পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেখান থেকে আমরা অনেকগুলো তথ্য পেলাম, অনেকগুলো তথ্য তার দিকে যেগুলো ছুড়ে দেওয়া হলো, সেই ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তরগুলো স্বাভাবিকভাবে দিতে পারা একটা ক্ষমতাচ্যুত দলের প্রধানের ছেলে হিসেবে স্বাভাবিকভাবে সবগুলো উত্তরের মোকাবেলা করা, এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। কি বললেন সজীব ওয়াজেদ জয়? তার মায়ের অবসরের ব্যাপারটা সহ আরও অনেক বিষয় উঠে এসেছে এই সাক্ষাৎকারে। যে প্রসঙ্গগুলো আসলো তার মধ্যে আসলো জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশের কথা। জুলাই আন্দোলন যেটা হলো সেখানে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ দেওয়ার কথা আসলো। সজীব ওয়াজেদ জয় তিনি বলতে চাইলেন যে তার মা গুলি চালানোর নির্দেশ দেননি। খণ্ডিত অডিও প্রচার করা হয়েছে, অর্থাৎ গুলি চালানোর নির্দেশের যে অডিও প্রচার করা হয়েছে সেটা নাকি খণ্ডিত অডিও, যার পুরো অডিওটা তার কাছে সংরক্ষিত রয়েছে। আল জাজিরা যদি চায় তাহলে পুরো অডিওটা আল জাজিরাকে তিনি দিতে পারেন। সেটা শুনলে ভুলটা ভেঙে যাবে যে আদতে শেখ হাসিনা কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, আর ওই খণ্ডিত কাটপিস দিয়ে কি বোঝানো হয়েছে। সজীব ওয়াজেদ জয় বলতে চাইলেন যে তার মা কখনোই গুলি চালানোর নির্দেশ দেয়নি। তিনি বলছেন যে তিনি বলেছেন এগেনস্ট মিলিটেন্ট ব্যবস্থা নিতে, অর্থাৎ মিলিটেন্ট যে অ্যাক্টিভিটিস ছিল সেই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অর্থাৎ যারা থানা আক্রমণ করছে, থানা পুড়িয়ে দিচ্ছে, কিংবা পুলিশকে আক্রমণ করছে, পুলিশকে মেরে ফেলছে, কিংবা সরকারি বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দিচ্ছে, তাদেরকে যদি স্বাভাবিকভাবে প্রতিহত করা না যায় তাহলে তার পুলিশ তাদেরকে যেন যে কোনোভাবে প্রতিরোধ করে, সেরকম একটা নির্দেশনা দিয়েছিলেন। যেটা তিনি বলতে চাইলেন সেটা আইনের মধ্যে, আইনের ব্যত্যয় নয়। এবং তিনি যেটা মজার ব্যাপার যেটা বলার চেষ্টা করলেন, দাবি করছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা যদি হত্যার নির্দেশ দিতেন, সত্যি যদি হত্যার নির্দেশ দিতেন, তাহলে আজকে পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকতেন, তিনি ক্ষমতাচ্যুত হতেন না। তিনি সেই হত্যার নির্দেশটা দেননি বলে, তিনি অনেক ক্যাজুয়ালিটি যেন না হয় সেটা চেয়েছেন বলেই তিনি আজকে প্রধানমন্ত্রী নেই, সেই দাবি জয় করলেন। জয় বললেন জাতিসংঘের যে রিপোর্ট 1400 জন মারা যাওয়ার যে রিপোর্ট, সেই রিপোর্ট একটা বায়াসড রিপোর্ট, সেই রিপোর্টের কোনো গ্রহণযোগ্যতা নেই। সেটা একটা পরিকল্পিত রিপোর্ট। সরকার, প্রফেসর ইউনূস সরকার থেকে যে তথ্য
দেওয়া হয়েছে সেই তথ্যই জাতিসংঘ প্রচার করেছে। জাতিসংঘ কোনো পক্ষের কোনো কথা শোনেনি, আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছে কিন্তু আওয়ামী লীগের কোনো কথা তাদের রিপোর্টে দেয়নি। এমনকি জাতিসংঘ যে 15ই আগস্ট পর্যন্ত বলেছে যে 1400 জন মারা গেছে, সেই 15ই আগস্ট পর্যন্ত যদি ধরা হয় তাহলে 5 থেকে 15ই আগস্ট পর্যন্ত এই সময়ে যে মানুষগুলো মরল, 500-600 মানুষগুলো মরল, তিনি 500-600 কিভাবে বলছেন সরকারের গেজেটে তো এখন পর্যন্ত মৃতের সংখ্যা 800 দেখানো হচ্ছে। সুতরাং আরও 600 জন মারা গেছে, আরও 600 জন সেটা 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত মারা গেছে। এই 600 জন কারা, এই 500-600 জন কারা, তার কি হিসাব নিয়েছেন? যদি আপনি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে দুই পক্ষেরই তো বিচার করতে হবে। যদিও আন্দোলন চলাকালীন যে মৃতের সংখ্যা সেই মৃতের ব্যাপারেও তিনি বলেছেন যে এখানে তৃতীয় পক্ষ ঢুকেছে, নানাভাবে নানা রকমের উইপেন ব্যবহার করা হয়েছে, সেই ঘটনা ঘটেছে। কিন্তু জাতিসংঘ 1400 জনের যে হিসাব দিয়েছে সেটা 15ই আগস্ট পর্যন্ত দিয়েছে। তাহলে 15ই আগস্ট পর্যন্ত কারা মারল সেই প্রশ্ন তিনি করেছেন। তখন তাকে পাল্টা বাউন্সার ছোড়া হয়েছে। জাতিসংঘের রিপোর্ট বাদ দেন, বিবিসি যে অনুসন্ধানী রিপোর্ট করলো, আল জাজিরা যে অনুসন্ধানী রিপোর্ট করলো, সেগুলোও কি বায়াসড? সজীব ওয়াজেদ জয় দাবি করছেন যে সেগুলোও বায়াসড। বিবিসি এবং আল জাজিরার যে রিপোর্ট, সেই রিপোর্ট দুটো বায়াসড রিপোর্ট, পক্ষপাতমূলক রিপোর্ট। তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আবু সাইদ যে চরিত্রটা বিখ্যাত হয়েছে জুলাই আন্দোলনে, যার মৃত্যুর কারণেই আন্দোলনটা আরও বেশি বেগবান হয়েছে, সেই আবু সাইদ সম্পর্কে তিনি বলছেন আবু সাইদ গুলিতে মারা যায়নি, পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়নি, এবং আবু সাইদ মারা যাওয়ার পর তবুও আমার মা তাদের পরিবারের সঙ্গে দেখা করেছে, তাদেরকে ডেকেছে, তাদেরকে সমস্ত ধরনের আশ্বাস দেওয়া হয়েছে এর বিচার হবে, এবং আমার মা কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দিয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সরকার এসে সেই বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রম বন্ধ করে দিল কেন, সেটা চলতে দিল না কেন, এই পাল্টা প্রশ্ন তিনি করেছেন। টিউলিপ প্রসঙ্গে কথা এসেছে, টিউলিপের যে দুদকের শাস্তি সেই প্রসঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে মিথ্যা বানোয়াট অভিযোগে টিউলিপের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে, এবং টিউলিপ যে পদত্যাগ করেছেন সেই প্রসঙ্গ যখন এসেছে তখন তিনি বলেছেন যে টিউলিপ সেই বিব্রতকর পরিস্থিতিতে নীতিগতভাবে পদত্যাগ করেছে যেন তার কারণে তার সরকার কোনো বিপদে না পড়ে। কিন্তু পরবর্তীতে লেবার পার্টি এবং তাদের তদন্তে, সরকারের তদন্তে দেখা গেছে যে টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কোনো সত্যতা নেই, সত্যতা তারা পায়নি। তিনি একটা ব্যাপারে যেটা বলছিলাম যে একটা ইয়র্কারে তিনি অনেকটা পরাস্ত হয়েছেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সেটা হচ্ছে আল জাজিরা থেকে প্রশ্ন করা হলো যে আপনাদের একজন মন্ত্রী, তার আমেরিকা লন্ডনে 350-রও বেশি বাড়ি, সেই বাড়ির অর্থের উৎস কি, যে অভিযোগটা এসেছে। সজীব ওয়াজেদ জয় তখন কিছুটা বিব্রত বোধ করেছেন এবং বলেছেন যে এটা তাদের পারিবারিক ব্যাপার, এটা তাদের পৈতৃক ব্যাপার হতে পারে, এই ব্যাপারগুলো তার পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারের সঙ্গে বর্তমান মানে শেখ হাসিনার সরকারের কোনো সম্পর্ক নেই, কিংবা আমার মা তাকে বলেনি যে তুমি ওখানে যে বাড়ি কিনো, ওখানে যে এই করো, সেটা আমার মা বলেনি। পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা তার পারিবারিক মানে ইয়ে দিয়ে, টাকা দিয়ে এটা কেনা হয়েছে? তখন তিনি বলছেন যে এটা তিনি কি করেছেন না করেছেন তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, যদি তিনি দোষী হন তাহলে তার তদন্ত করে বিচার হোক, সমস্যা নেই। কিন্তু আমার মায়ের মূল লক্ষ্য ছিল দেশের উন্নয়ন এবং দেশের অবকাঠামোর দিকে মনোযোগ দেওয়া এবং অবকাঠামো তৈরিতেই তিনি ব্যস্ত ছিলেন। এই জায়গায় মনে হয়েছে যে প্রপার উত্তরটা বোধহয় আসলো না। এই একটি জায়গাতে প্রপার উত্তরটা আমি অন্তত ব্যক্তিগতভাবে খুঁজে পাইনি। এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে যে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি অনেক টাকার মালিক হয়েছেন, বাংলাদেশ থেকে প্রচুর সম্পদ এনেছেন, এনে এখানে সম্পদের পাহাড় গড়েছেন, এই অভিযোগ রয়েছে। সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আপনি যেখানে বসে থেকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, এই বাড়িটি আমেরিকায় একমাত্র আমার সম্পদ, আপনি ইনভেস্টিগেশন করে দেখতে পারেন যে আমেরিকায় আর কোনো সম্পদ আমার আছে কিনা। গত বছরের শুরুর দিকে আমি যে আমেরিকার নাগরিকত্ব নিয়েছি, সেই নাগরিকত্ব নেওয়ার সময় আমেরিকান সরকার নিশ্চয়ই তদন্ত করেছে, তদন্ত করে তারা যদি আমার অঢেল সম্পদের মানে বেহিসাবি সম্পদের খোঁজ পেত তাহলে নিশ্চয়ই তারা আমাকে নাগরিকত্ব দিত না। এটা আমেরিকা, এটা বাংলাদেশ নয়, এভাবেই তিনি বলেছেন। মানে এক ধরনের তিনি চ্যালেঞ্জই করেছেন যে আপনি তদন্ত করে দেখতে পারেন আমার কোথায় কি সম্পদ আছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, সেই ভারতে অবস্থান করার প্রসঙ্গে কথা এসেছে। ভারতে অবস্থান করার ব্যাপারে শেখ হাসিনার প্ল্যান বি আছে কিনা সেই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, যে শেখ হাসিনা ভারতেই থাকবেন নাকি তার প্ল্যান বি আছে, অন্য কোথাও যাবেন। সজীব ওয়াজেদ জয় বলেছেন ভারত পৃথিবীর একমাত্র সেফেস্ট কান্ট্রি ফর মাই মাদার, আমার মায়ের জন্য পৃথিবীর এই মুহূর্তে ভারতই সব থেকে নিরাপদ দেশ, সুতরাং তিনি ভারতে আছেন, ভারতেই থাকবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেখান থেকে অন্য কোথাও যদি যান সেই দেশটা হবে বাংলাদেশ, অন্য কোথাও না। তার মানে তিনি নিশ্চিত করছেন যে শেখ হাসিনা যতদিন চাইবেন ভারতে থাকতে পারবেন, এরকম মানে আশা ভারত সরকারের কাছ থেকে তারা পেয়েছেন।
নির্বাচনের প্রসঙ্গ এসেছে। বর্তমান সরকার যে নির্বাচন করছে, একপাক্ষিক নির্বাচন করছে, সজীব ওয়াজেদ জয়ের অভিযোগ, সেই অভিযোগ প্রসঙ্গে আল জাজিরা থেকে প্রশ্ন করা হয়েছে, আপনারাও তো একপাক্ষিক নির্বাচন করেছেন, 14-তে, 18-তে, 24-এ একপাক্ষিক নির্বাচন করেছেন। সেই প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আমরা আইন করে কোনো দলকে নিষেধ করে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখিনি, কিন্তু বর্তমান সরকার অবৈধভাবে নির্বাহী ক্ষমতায় আমাদের দলকে, যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে এবং তার মাধ্যমে তারা নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। পার্থক্য এখানেই যে আমরা কাউকে নিষেধ করিনি কিংবা নিষেধাজ্ঞা দিইনি, আর তারা আমাদেরকে জোর করে নির্বাচন করতে দিচ্ছে না। সুতরাং আপনি দুইটা মিলাতে পারেন না। দল নিষিদ্ধ করার কারণ প্রসঙ্গে এসেছে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, এটার দায় অনেকটা সজীব ওয়াজেদ জয়ের। এটা বলা হয়েছে আল জাজিরার পক্ষ থেকে যে এটা মূলত আপনাদের কারণে এবং বিশেষ করে আপনার কারণে এই ঘটনাটা ঘটেছে। কারণ আপনি রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন করতে না দিলে সহিংসতা হবে, ঢাকা শহরে সহিংসতা সৃষ্টি করা হবে। এই অভিযোগ যখন করা হয় তখন তিনি বলেছেন, আমি বলেছি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে যদি কোনো সহিংস প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে আমরাও বসে থাকবো না, আমাদের নেতাকর্মীরাও বসে থাকবে না, তিনি এটা বলেছেন। অর্থাৎ এই যে মানে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সত্যিই বলেছিলেন যে প্রয়োজনে সহিংসতা হবে, এরকম কথা বলেছেন। সেটার যুক্তি হিসেবে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে যদি কোনো সহিংসতা কিংবা মবের সৃষ্টি করা হয় তাহলে আওয়ামী লীগও বসে থাকবে না। তিনি এটা বলেছেন যে কিন্তু আমরা এই মুহূর্তে কোনো সহিংসতার আলাপ করছি না কিংবা সহিংসতার কথা ভাবছিও না, সেটা এই মুহূর্তে বাংলাদেশে আমাদের ক্যাপাসিটির মধ্যেও নেই। আমরা এই মুহূর্তে যেটা ক্যাম্পেইন করছি সেটা হচ্ছে না ভোটের, মানে নির্বাচন বয়কট করার ক্যাম্পেইন করছি। আমরা কোনো নির্বাচনের পক্ষে বিপক্ষে নেই, আমরা চাইছি নির্বাচন বয়কট করব, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এটাই এই মুহূর্তে আমাদের ক্যাম্পেইন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ 15 বছর অভূতপূর্ব উন্নয়ন করেছে, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন যেটা নজিরবিহীন, বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। কিন্তু আওয়ামী লীগের 15 বছরের উন্নয়নের বিপরীতে বর্তমান সরকারের 1.5 বছরের দিকে আপনি তাকান, উন্নয়নের পরিবর্তে ধ্বংস করা হয়েছে, প্রতিটা জিনিস ধ্বংস করা হয়েছে। এখানেই আওয়ামী লীগের থেকে বর্তমানকে আপনি পার্থক্য করতে পারবেন এবং একেবারে পরিষ্কার পার্থক্য বোঝা যাবে যে কে ভালো আর কে মন্দ। আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরবে, এই প্রশ্ন তাকে করা হয়েছে যে আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবে। তিনি বলেছেন যে দেশের 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, সেই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগ ফিরবে, সেই ফেরার পথে কে ঠেকাবে, মানে কে ঠেকাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের ফেরার ব্যাপারে। যে দলটাকে দেশের 50% মানুষ সাপোর্ট করে, যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশটাকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছে, দেশটাকে স্বাধীন করেছে, তারা যদি ফিরতে চায় তাহলে কারা ঠেকাবে। তিনি বলেছেন লেটস ওয়েট, তিনি জাস্ট অপেক্ষা করতে বলেছেন, যে এখন জাস্ট অপেক্ষা কিছু সময়ের। গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে যেটা বলছিলাম সেই কথাটা একটু শেষে বলি, তার মায়ের রাজনীতির কথা। তার আগে বিচারের প্রসঙ্গ এসেছে, বর্তমান যে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই বিচারের প্রসঙ্গে তিনি বলেছেন যে এই বিচারটা পুরোটাই প্রহসনের বিচার, এটা একটা ক্যাঙ্গারু কোর্ট। এবং তিনি বলছেন যে বিচার সংবিধান মানে না এবং সংবিধানের বাইরে গিয়ে আইন পরিবর্তন করে এই বিচার করছে এই সরকার, এই সরকারের মন গড়া বিচার, এবং যে বিচারে আমার মা নিজের পক্ষে আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে পারেননি। এই প্রসঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এবার আসি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ যখন ফিরবে তখন কি আপনার মায়ের নেতৃত্বেই ফিরবে। সজীব ওয়াজেদ জয় স্পষ্ট কোনো ধরনের রাগঢাক না করে তিনি বলেছেন নো, শি ইজ ওল্ড, মা অবসর নিচ্ছেন, আওয়ামী লীগই ঠিক করবে তাদের পরবর্তী নেতা কে হবে। হগিন্নির ভূতের নাম মিয়া খা, মানে ক্ষমতা পাইলে কি যে হয় দেখেন। উপদেষ্টা আসিফ মাহমুদ, তার বিরুদ্ধে মানে তার এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকা ধান্দাবাজির যে অভিযোগ ছিল সেটার বিচার কি হবে? মনে হচ্ছে হবে। ডক্টর ইউনূসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে, অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে, ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে আপনার। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেন, সাধারণ পরিবার থেকে উঠে আসছে, এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায়? আপনার যাইতে চায় থাইল্যান্ড। বাংলাদেশে তার চিকিৎসা হবে না কেন? টাকা আছে, আসলে পালাইতে চায়। সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিচ্ছে, এখন এই বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছাইরা পালাইতে চায়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল ছাত্রদলের আপনার যিনি সাধারণ সম্পাদক আছেন বা সেক্রেটারি আছেন নাসির। এরপরে সম্ভবত টেনশনটা, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, যার বিরুদ্ধে 400 কোটি টাকা, মতান্তরে হাজার হাজার কোটি টাকা ধান্দাবাজির অভিযোগ আছে দুদকে। ফাইলটা আপাতত আটকে আছে, গতি পাচ্ছে না, তবে পাবে। ওই আবেদনে উল্লেখ করা হয় তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বাতিজা 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 তোমার খবর আছে বাতিজা, তোমরা যে রাষ্ট্রটার কি বানাই ফেলছো, এক একজন চেয়ারে বৈশা
আমরা কিন্তু বুঝা গেছি। এখন বাতিজার বক্তব্য হয়রানি, তো তোমাকে কে হয়রানি করতে চায়? কে? আস্তে আস্তে সব বের হবে বাবা। মূলত তিনি কোনো প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে তিনি চ্যালেঞ্জ করেন এবং এ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠিক আছে, বিএনপি সরকার আসতে দাও বা জামাতের সরকার আসতে দাও। তার জাতীয় পরিচয়পত্রের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করার জন্য তিনি আবার দরখাস্ত দিয়েছেন। তিনি নাকি পরে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন, সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। এখন বাংলাদেশে কি চিকিৎসা নাই? এই সরকার কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নতি করে নাই, নাকি না নিজেদের উন্নতি হয়েছে? থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসাজনিত পরীক্ষা নিরীক্ষা এবং অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য 15 ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন। এজন্য তার চিকিৎসা করার জন্য বিদেশে গমনের অনুমতি প্রদান করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি না মঞ্জুর করে দিয়েছেন, কারণ ঘটনার ভিতরে পেঁচ আছে। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এই এপিএস এর বিরুদ্ধে আপনার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছিল আদালত। দুদকের উপপরিচালক মিনু আক্তার সুমির আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এ ভাগা যাবে না, এ ভাইগা গেলে এর যে বস বা আরো বস আছে উপরে কারা, সবগুলো কিন্তু বাইচা যাবে। কারণ কি, এই সে দেশটা পালাই যাবে। এখন সে এই টাকা নিয়ে কি আসিফ মাহমুদ সজীব ভুইয়ারে দিছে, নাকি সজীব ভুইয়া জানেই নাই? তার বক্তব্য যে সে জানে না, নির্দোষ হইতে পারে। আমাদের কথা হচ্ছে তাকে ধরা দরকার, তার কাছ থেকে তথ্য জানা দরকার। কারণ পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন আমরা সবাই দেখেছি, সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন করার পক্ষে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি, অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি। এখন আমরা যাদেরকে বসাইলাম তারা নিজেরাই যদি চোর হয়, তো রাষ্ট্রের পরিবর্তন কারা করবে? আমি মনে করি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। ইনভেস্টিগেশন নিরপেক্ষভাবে হতে হবে। ইউনূস সরকারের আমলে ইনভেস্টিগেশন কখনো নিরপেক্ষ হবে না, কারণ ইউনূস সরকারেরই অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদরা। সুতরাং এখানে নিরপেক্ষতার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। যদি এরপরে আসিফ নির্দোষ হয়, অবশ্যই তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সরে